নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম বিচ্ছেদ। শুনতে থাকুন আজকের গল্প বিচ্ছেদ। দিন দিন বিজয়ের কণ্ঠার হাড় বেরিয়ে যাচ্ছে, গাল বসে যাচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে গর্তে, মেজাজ হয়ে উঠেছে তিরিক্ষি, তার উপর অন্যমনস্ক। এসবের অবশ্য গুঁড়ো কারণ আছে। প্রতিদিন প্রতিদিন বিজয় অপেক্ষা করছে সেই ঘটনার, ট্যাপার হাতে চন্দনার খুন হওয়ার। কিন্তু বছর ঘুরে গেল, ধর্মের কল বাতাসে নড়ল না, কর্মফল ফলল না। বিজয় অনেক কাল আগে এই পাড়া ছেড়ে চলে যেতে পারত, যাওয়াই উচিত ছিল, কিন্তু যায়নি শুধু এ কারণে যে ঘটনাটা ঘটলে সে চট করে খবরটা পাবে। চন্দনাকে খুন তার নিজের হাতেই করা হয়তো উচিত ছিল, কিন্তু খুন জখমের ধাত নিয়ে তো আর সবাই জন্মায় না। চন্দনা বুক পেতে দাঁড়ালে এবং বিজয়ের হাতে ছোড়া বা রিভলভার থাকলেও ঘটনাটা ঘটিয়ে তুলতে পারবে না বিজয়। কোন ছেলেবেলায় একবার গুলতিতে পাখি মেরেছিল বলে আজও তার কষ্ট হয়। আইনসঙ্গতভাবে ডিভোর্স হয়নি বলে চন্দনা আজও বিজয়ের বউ। যদি বিজয় আজ আচমকা মারা যায়, তাহলে চন্দনা তার বিষয় সম্পত্তি বলতে যা আছে তা তো পাবে, এমনকি চাকরি পর্যন্ত পেয়ে যাবে। ডিভোর্সের মামলা বিজয় করেনি কেলেঙ্কারির ভয়, তবে যা কেলেঙ্কারি হয়ে গেছে তাও কিছু কম নয়। আরো হলে ক্ষতি কি? কিন্তু বিজয়ের জীবন দর্শন হলো, তোমার হাতে যা নেই তা তুমি ঠেকাতে না পারো, যা আছে তা তো ঠেকাতে পারবে। চন্দনার এই ট্যাপার সঙ্গে পালিয়ে যাওয়াটা ঠেকানোর সাধ্য ছিল না বিজয়ের, কিন্তু ঢিডিক্কার সে খানিকটা ঠেকিয়ে রেখেছে। তবে কানাঘুষ হয়ে ঘটনাটা ছড়িয়ে যাচ্ছে ক্রমে। ট্যাপা ট্যাপার নামে অন্তত 1 ডজন খুনের মামলা আছে। না, মামলা অবশ্য কেউ করেনি, পুলিশেও কখনো ধরেনি তাকে। ট্যাপার কোমরের জোর সাংঘাতিক, তার পেছনে বড় বড় নেতা, এমনকি পুরো দলেরও মদত আছে। ট্যাপার টাকার জোরও ইদানিং কম নয়, সেই গোটা 10 লরি এবং ততোধিক ট্যাক্সির মালিক। ঠিকাদারি থেকে প্রচন্ড আয়, 3 তলা একখানা বাড়ি সে দখল করে আছে। চন্দনা পালিয়ে গেছে। পালিয়ে গেছে এ কথাটা ঠিক নয়, পালানো মানে আত্মগোপন করা। চন্দনা বা ট্যাপা তা করেনি। প্রায় প্রকাশ্যে বিজয়ের ঘর ছেড়ে গিয়ে ট্যাপার বাড়িতে উঠেছে চন্দনা, বুক ফুলিয়ে এবং জানান দিয়ে দিয়ে। তখনও বিয়ের পর 1.5 বছরও হয়নি। আনকোড়া বউ নিয়ে সবে নতুন পাড়ায় নতুন বাসায় এসে সংসার পেতেছিল বিজয়। ভালো করে চন্দনাকে আবিষ্কারই করা হয়নি তখনও। নিত্য নতুন দিক খুলে যাচ্ছে দুজনের মধ্যে। তৃতীয় জনের ছায়াপাত ঘটবার অবকাশই ছিল না। বিজয় আজও ভেবে পায় না তাদের ওই নিরন্ধ্র ভালোবাসার মধ্যে যে কেউ কালসাপ হয়ে ঢুকতে পারে। এটা সম্ভব ছিল বলে আজও কিন্তু বিশ্বাস হয় না বিজয়ের। কিন্তু রন্ধ্র ছিল, নইলে ট্যাপা ঢুকলো কি করে? নিজের সঙ্গে ট্যাপাকে মিলিয়ে দেখেছে বিজয়। ট্যাপা অবশ্যই এক ধরনের সুপুরুষ। বাঙালিদের যেটা একান্ত অভাব, ট্যাপার মধ্যে তা আছে। টান টান, মেদহীন, একটু রুক্ষ ধরনের জোরালো চেহারা, রং একেবারে তপ্ত কাঞ্চন বর্ণ, নীলচে চোখ। মাস্তান হলেও স্বভাবে ভারী বিনয়ী এবং গম্ভীর, ফচকে নয়। উপরন্তু সে পাড়ায় কখনো কোনো গোলমাল করেনি। তার সম্পর্কে মহিলা ঘটিত কোনো দুর্নামও নেই। অন্যদিকে চন্দনা আরো অদ্ভুত। সুন্দরী তাকে বলা যায় না, কিন্তু দারুণ মেধাবিনী ছাত্রী ছিল। এমএসসিতে ফার্স্ট ক্লাস পেয়ে রিসার্চ করছিল। একটু অগোছালো পোশাক পরতো, স্বভাবটি ছিল ঠান্ডা, কথা কম, চেহারা একটু ভারীর দিকে।
তার মতো সুশীলা মেয়ে যে এরকম একটা কাণ্ড করতে পারে সেটাই অবিশ্বাস্য। ট্যাপার সঙ্গে তাদের পরিচয় হয়েছিল এই পাড়ায় আসার প্রায় সঙ্গে সঙ্গে। মধ্য কলকাতার এই নিম্নবিত্তের পাড়ায় বিজয় এবং চন্দনা প্রায় আকাশের চাঁদ। দুজনেই উচ্চশিক্ষিত এবং বিজয় সরকারি চাকরি করে। একটি রিসার্চ সেন্টারের সে মেজ কর্তা। তার সামনে কুসুমাস্তীর্ণ ভবিষ্যৎ। চন্দনা কবে ট্যাপার প্রেমে পড়ল এবং কিভাবে পড়ল বিজয় তা জানে না। 3 দিনের ট্যুরে রাঁচি যেতে হয়েছিল তাকে। ফিরল রাত 12টায়। তখন তার শোয়ার ঘরে ট্যাপা এবং চন্দনা। ব্যাপারটা বুঝতে এবং বিশ্বাস করতে অনেকক্ষণ সময় লেগেছিল তার। ট্যাপা শুধু বলল, যা হওয়ার তা হয়ে গেছে, এ নিয়ে হাঙ্গামা করবেন না। বিজয় কথা খুঁজে পায়নি। আসলে কোনো মনুষ্য ভাষা তার মনেও পড়ছিল না। ট্যাপা বেরিয়ে গেল এবং চন্দনা গিয়ে পাশের ঘরে দরজা বন্ধ করল। পরদিন সকালে চন্দনার সঙ্গে ফের দেখা হলো। চন্দনা বেশ স্তিমিত গলায় বলল, এটা ঠেকানো যাচ্ছে না, তুমি এটা মেনে নাও। কোনটা? ওর সঙ্গে আমার সম্পর্কটা। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। যাচ্ছি, কিন্তু চেঁচিও না। চন্দনা বেরিয়ে গেল। এত সহজে এবং অনায়াসে একজনকে ছেড়ে যে আর একজনের সঙ্গে জোটা যায়, এত সহজেই যে সংসার বদলানো সম্ভব, তাই এই ঘটনা চোখে না দেখলে বিজয়ের বিশ্বাস হতো না। এই কথা ঠিক যে প্রথম কয়েকটা দিন রাগে, আক্রোশে, অপমানে, পরাজয়ের গ্লানিতে পাগল হয়ে গিয়েছিল বিজয়। খাওয়া গেল, ঘুম গেল, লেখাপড়া গেল, চাকরিও লাটে উঠবার জোগাড়। 7 দিন সে ঘরে বসে শুধু ব্যাপারটা বুঝবার চেষ্টা করলো। 7 দিন পর একদিন ট্যাপা এলো। তখন রাত 10টা কি 10:30। ট্যাপার মুখ গম্ভীর। তাকে দেখেই লাফিয়ে টুটি টিপে ধরবার একটা ইচ্ছে হয়েছিল বিজয়ের। কিন্তু এ ধরনের শরীরী কাজকর্ম করবার অভ্যাস বিজয়ের কোনো কালেই নেই। সে জীবনে কখনো মারপিট করেনি, কখনো মারধরও খায়নি। সে শুধু লেখাপড়া করেছে আর ভালো রেজাল্ট করেছে। এমনকি খেলাধুলো অবধি সে কখনো করেনি। ট্যাপা অতিশয় ভদ্র এবং বিনয়ী গলায় বলল, আমার দোষ বলে ভাববেন না। আমি কিন্তু চন্দনাকে ভাগাইনি। সে নিজেই আমাকে ডেকে এনেছিল। কিন্তু কেন? এই কথাটার জবাব দেব না। তারপর বলল, মেনে নিন, কিন্তু আমার মান সম্মান, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। ট্যাপা চুপ করে থেকে সত্যিকারের দুঃখিত গলায় বলল, এসবই আমি ওকে বুঝিয়েছিলাম। যদি আমার সম্পর্কে একটু খোঁজ নেন তো দেখবেন আমার কোনো মেয়ে ছেলে নিয়ে বদনাম নেই। কারোর বউকে ভাগিয়ে নেব সেরকম রুচিও আমার নেই। কিন্তু চন্দনাই আমাকে একরকম জোর জবরদস্তি করে এরকম করলো। আমার কিছু করবার ছিল না। যদি চান তাহলে ওর সঙ্গে দেখাও করতে পারেন। না, দেখা করে লাভ নেই। আমি ওকে ফিরিয়ে নেব না। ট্যাপা চলে গেল। বিজয় আরো ভাবলো, অনেক কিছু ভাবলো, কোথাও পৌঁছলো না। শুয়ে গেল কি তারপর? ঠিক শুয়েও গেল না। মনটা সবসময় ক্ষতবিক্ষত হয়, রক্তক্ষরণ হতে থাকে। ওই দগদগে মানসিক ক্ষতই শুকিয়ে ফেললো শরীরটাকে। কেমন যেন পাগল পাগল হয়ে যেতে লাগলো মাথা। মাঝে মাঝেই তার মনে হতে লাগলো ট্যাপা নিশ্চয়ই একদিন চন্দনাকে খুন করবে। ভেবে ভারী একটা আশা হলো তার। এই খুনের চিন্তাটা কি করে এলো কে জানে, কিন্তু এলো। কাগজ খুললেই আজকাল বউ খুনের খবর পাওয়া যায়। বোধহয় সেই থেকেই হয়েছে। কে জানে কেন। নানা চিন্তায় এখন ভারী চুপসে অকালে বুড়িয়ে যাচ্ছে বিজয়। কিন্তু সে এই পাড়া ছাড়তে পারে না, ডিভোর্সও করতে পারে না। আজ সকালে উঠে অন্য সব সকালের মতো শুষ্ক শরীরে আজ শোয়া হয়ে জানলা দিয়ে সামনের বদ্ধ গলিটার দিকে তাকিয়েছিল বিজয়। উঠতে ইচ্ছে হয় না, কিছু করতেও ইচ্ছে হয় না। ভেতরে দিকে দিকে একটা দাহ। সে পুড়ে যাচ্ছে,
ছাই হয়ে যাচ্ছে তার জীবন। আজকাল একটা মহিলা তার রান্নাবান্না করে ঘরদোর সেরে যায়। মতির মা তাকে গলি দিয়ে আসতে দেখে বিজয় উঠল, দরজা খুলে দিল। মতির মা বুড়ো-সুড়ো মানুষ, কম কথা বলে। নিঃশব্দে ঘরে ঢুকে ঝাঁটা কাছা নিয়ে কাজে লেগে গেল। ওই ঝাঁটা শব্দটা ভারী অসহ্য লাগে। সে গিয়ে বাথরুমে ঢুকে পড়ল। চিঠিটা পেল বাথরুম থেকে বেরিয়ে এসে। একটা সাদা মুখাটা খাম বিছানায় পড়ে আছে। মতির মা, চিঠিটা কোত্থেকে এলো? মেঝের উপর পড়েছিল বাবা, তুলে রেখেছি বিছানায়। কে দিয়ে গেল চিঠিটা? তা তো জানি না বাবা। খামের উপর বাংলায় তার নাম লেখা, ঠিকানা নেই, হাত চিঠি, কিন্তু দিয়ে গেল কে? একটু উত্তেজিত আঙুলে খামটা ছিঁড়তে গিয়ে প্রায় অর্ধেক চিঠিটাও ছিঁড়ে ফেললো সে। হালকা নীল রুল টানা প্যাডের কাগজে মাত্র কয়েকটা সুশান্ত লাইন। আপনার কেউ নেই নাকি? বউ ছাড়া আরো তো কত আপনজন আছে। নাম টাম কিছু নেই, তবে মেইলি হস্তাক্ষর। এটা প্রেমপত্র বলে মনে করবারও কোনো কারণ নেই। তবে যেই হোক, সে মনোযোগ দিয়ে তাকে লক্ষ্য করেছে, হয়তোবা দুঃখও পাচ্ছে তার জন্য। চিঠিটা টেবিলে রেখে দিল বিজয়। তারপর সে দাড়ি কামালো, স্নান করলো, চা খেলো, খবরের কাগজ পড়লো। রোজ যা যা করে তার সবই করলো, কিন্তু সারাক্ষণ কেমন আনমনা রইল সে। বারবার চিঠিটা পড়লো, কোনো মানে হয় না। গলিতে ভদ্রলোক নেই এমন নয়, তাতে বেশিরভাগই কেমন যেন ঘর কোনো কৃপণ, অমিশুক ভীত ধরনের সব লোক। দারিদ্র্যের ছাপ প্রতিটি বাড়ির দেওয়ালে গভীরভাবে বসে আছে। তার মাঝে মধ্যে এক আধটা ঝলমলে বাড়ি আছে। পুরনো বাসিন্দাদের হটিয়ে পয়সাওয়ালারা এসে জেঁকে বসেছে। কলকাতায় নিদারুণ স্থানাভাব, আর এই জায়গাটার গুরুত্ব সাংঘাতিক। মধ্য কলকাতার এই জায়গায় কাছে পিঠে নানান ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কারখানা। কিন্তু চিঠিটা কে দিয়ে গেল, আর কেনই বা? বিজয়ের সম্প্রতি একটা প্রমোশন হয়েছে, শোনা যাচ্ছে তাকে কর্তৃপক্ষ দিল্লিতে বদলি করতে চায়। তবে বিজয় চায় না, সে কলকাতায় এবং পাড়াতেই থাকতে চায়। সে অপেক্ষা করছে, কিন্তু কোনো মানে হয় না। ট্যাপা হয়তো কোনোদিনই খুন করবে না চন্দনাকে। কেনই বা করবে? যুক্তিসঙ্গত কোনো কারণ তো নেই। অফিসেও আজ সারাক্ষণ আনমনা রইল বিজয়। বারবার চিঠিটার কথা মনে পড়ল। কেমন যেন অনেক দিন বাদে একটু ভালো লাগতে লাগলো তার। নিজেকে সে মুছে ফেলেছিল জীবন থেকে। হঠাৎ মনে হলো, সে মুছে ফেললেও অন্যরা তাকে মুছে ফেলছে না, এটুকুও তো কম নয়। দ্বিতীয় চিঠিটা এলো 7 দিন বাদে। দরজায় চিঠি ফেলার পুকুর আছে, তাই দিয়ে কেউ ফেলে গেছে। সেই সাদা খাম আর সেই নীল রুলটানা কাগজ, লেখা, চন্দনার মতোই সবাইকে ভাববেন না যেন। আহা, নিজেকে কেন নষ্ট করছেন একটা খারাপ মেয়ের কথা ভেবে? নিজের দিকে নজর দিন। এবারও নাম নেই, কিন্তু বহুকাল পরে বিজয়ের ঠোঁটে একটু হাসি দেখা দিল। চিঠিটা সযত্নে রেখে দিল সে, প্রথমটার পাশে ড্রয়ারে। তিরিক্ষি মেজাজ ও গোছালো বিভ্রান্ত বিজয়ের মধ্যে যেন সূক্ষ্ম একটা পরিবর্তন শুরু হলো নিজের অজান্তেই। বিনামা চিঠির লেখিকা তাকে লক্ষ্য করছে, নজরে রাখছে। কাজেই নিজের উপর স্বাভাবিকভাবে নজর পড়ল তার। যায় না, নিজের মুখখানা একটু বেশিক্ষণ দেখল সে। সত্যি সুপুরুষ ছিল, একসময় ছিল, এখন কেমন রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে। তৃতীয় চিঠিটা এলো আরো 7 দিন পরে। লাইন বেড়েছে। যাক বাবা, বাঁচালেন। যা চিড়ি হচ্ছিল দিনকে দিন। পায়ে পড়ি, লক্ষ্মীটি, একটু ভালো খাবার খাবেন তো রোজ। আর এই রাক্ষসীটাকে এবার দয়া করে তালাক দিন। মাথায় বুদ্ধি শুদ্ধি নেই, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। হাঁদা গঙ্গারাম কোথাকার।
এই মানুষকে নিয়ে যে কি করি! এই চিঠিটা প্রায় ২ দিন তাকে সমাহিত করে রাখল। চতুর্থ চিঠিটা এলো আরো দিন ৪ বাদে। খুব কৌতূহলে রেখেছি তো। আচ্ছা বেশ, ক্ষমা চাইছি। আর বেশিদিন তোকে মারব না। আমারই কি তর সয় গো? কিন্তু তোমার মনটাকে বুঝতে একটু সময় নিলুম। তোমাকে তুমি বললাম। কিছু মনে করো না যেন। তুমি ছাড়া কি বলবো বলো তো? ভারী অস্থিরতা, ভারী চাঞ্চল্য, ধৈর্যহীনতা। কে? কি চায়? সত্যি কি তাকে ভালোবাসে? অপেক্ষা করতে লাগলো বিজয়। অপেক্ষা করতে লাগলো সে। রাত্রিবেলা জেগে বসে থাকে। সবসময় নজর রাখে দরজার ফোকরে। কিন্তু ধরতে পারল না। পরে চিঠি এলো তার অনুপস্থিতিতে। আর কয়েকটা দিন সময় দাও লক্ষ্মীটি। কেন যেন সাহস পাচ্ছি না। তবে মাত্র কয়েকটা দিন। এরপর ডিভোর্সের নোটিশ গেল চন্দনার কাছে। সে নোটিশ নিল, কিন্তু মামলা লড়ল না। একতরফা বিচ্ছেদ পেয়ে গেল বিজয়। মাঝখানে কয়েকটা মাস কেটে গেল, আর চিঠি জমে উঠল প্রায় গোটা ২৫। সময় চায়, সাহস পাচ্ছে না। কিন্তু হঠাৎই চিঠি বন্ধ হয়ে গেল। রোজ অপেক্ষা করে বিজয়। রোজ উঠে মেঝেময় খুঁজে দেখে। না, মাসের পর মাস গেল, চিঠি কিন্তু আর এলো না। আর একটা প্রমোশন পেয়ে দিল্লি বদলি হলো বিজয়। বিনা আপত্তিতে রওনা হয়ে গেল। বছরটাক বাদে দেখে শুনে একটা বিয়েও করলো। তারপর একদিন চিঠিগুলো পার্সেল করে ফেরত পাঠালো চন্দনার ঠিকানায়। শেষ হলো আজকের গল্প। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ছোট গল্প বিচ্ছেদ। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠটি শুনলেন, তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যারা নতুন শুনছেন, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকুন নতুন বাংলা গল্প। সকলকেই বলছি, বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে প্রতিটি নতুন গল্প পাবলিশ হওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। অপেক্ষায় রইলাম আপনাদের মতামতের। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।